খালাতো ভাইয়ের বুকে বাড়িতে একা পেয়ে যেভাবে কলা বাগানে নিয়ে কাজ করলাম, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে, তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। আমি তখন মাত্র ১৯-এর তরুণী। জীবন জুড়ে স্বপ্নের রং মেখে স্বামীর হাত ধরে নতুন জীবনে পা রেখেছি। বিয়ের পর আমাদের সংসার ছিল যেন এক রঙিন স্বপ্নের মতো। প্রতিদিনের ছোট ছোট আনন্দে মেতে উঠতাম আমরা। কিন্তু সবকিছু বদলে গেল সেদিন যখন রাসেল আমাদের বাড়িতে এলো। রাসেল আমার স্বামীর খালাতো ভাই। দরিদ্র পরিবারের সন্তান, অথচ মেধাবী ছেলেটা। আমার শ্বশুর শাশুড়ি চাইতেন সে আমাদের বাড়িতে এসে পড়াশোনা করুক আর সংসারের কাজে সাহায্য করুক। আমার স্বামীও রাজি হয়েছিল, কারণ সে শিগগিরই বিদেশ যাবে। বিদেশে গেলে তো আর আমি একা থাকব। বাজার স্থায়ী, জমির কাজ আর শ্বশুরের দেখাশোনা সবকিছু একা সামলানো আমার পক্ষে কঠিন। তাই রাসেলকে নিয়েই এল আমাদের বাড়িতে। শুরুর দিকে সবকিছুই ঠিকঠাক ছিল। রাসেল নিজের কাজে ব্যস্ত থাকত আর আমি নিজের ঘরের কাজে। কিন্তু সময়ের সাথে কিছু একটা পরিবর্তন হচ্ছিল। রাসেল কিছুটা অদ্ভুত আচরণ করতে শুরু করল, তার দৃষ্টিতে যেন এক অন্যরকম ইঙ্গিত ছিল। আমি প্রথমে ভাবলাম হয়তো এটা আমার ভুল ধারণা। এমন কিছু একটা ভেবে নিজেকে শান্ত রাখলাম। কিন্তু দিন দিন সেই অনুভূতি বাড়তে লাগল। একদিন যখন বাড়িতে কেউ ছিল না, রাসেল আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে এগিয়ে এল। তার চোখে এক অসম্ভব আগ্রহের ছায়া ফুটে উঠছিল, যা আমাকে ভীত করল। সেদিন সে হঠাৎ করেই আমার কাছে কুপ্রস্তাব দিল। প্রথমে বুঝে উঠতে পারিনি কি করব। গলা শুকিয়ে এল, মনে হচ্ছিল পা যেন জমে গেছে। কিছু বলার শক্তি পাচ্ছিলাম না। এই অপ্রত্যাশিত ঘটনার ধাক্কায় নিজের মধ্যে লুকিয়ে থাকা আতঙ্কটা যেন কয়েক গুণ বেড়ে গেল। এই ঘটনা আমি আমার স্বামীকে জানাতে পারিনি, ভয়ে, অজানা এক ভয়। হয়তো সে আমাকে ভুল বুঝবে, হয়তো আমাদের সংসারে অশান্তি নেমে আসবে। কিন্তু রাসেলের দৃষ্টিভঙ্গি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল, তার প্রতিটি কথায় এক ধরনের ধৃষ্টতা ফুটে উঠতে লাগল। আমি নিজেকে কোথাও আর নিরাপদ মনে করছিলাম না। অবশেষে এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম। সেদিন আর চুপ থাকা সম্ভব হল না। সব ভয় দূরে সরিয়ে আমি আমার স্বামীকে জানিয়ে দিলাম। তারও প্রায় ১ মাস পর আমার স্বামী বিদেশ থেকে ফিরে এলেন, এক অদ্ভুত নীরবতা নিয়ে। বাড়িতে এসেই একেবারে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করলেন। কিছুই বললেন না, শুধু রাসেলের সঙ্গে চোখাচোখি হলেই এক অন্যরকম ক্রোধ তার চোখে দেখা যাচ্ছিল। অবশেষে এক রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে আছে, তখন পুলিশ এসে রাসেলকে ধরে নিয়ে গেল। আমার স্বামী কোনো কথা বলেনি, শুধু আমি তার চোখে দেখেছিলাম সেই শীতল রাগের আভাস। কিন্তু কি হতে যাচ্ছে আমাদের সংসারে, সে প্রশ্ন আমার মনের গভীরে এক দুশ্চিন্তা হিসেবে গেঁথে রইল। রাসেলকে পুলিশ নিয়ে যাওয়ার পর থেকেই আমাদের বাড়িতে যেন এক ভয়াবহ নীরবতা নেমে এল। এই ঘটনার পর আমার শ্বশুর ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীরের থেকে যেন সব শক্তি সরে গেছে। বয়সের ভারে ক্লান্ত সেই মানুষটি কেবল রাসেলের কথা ভাবতে থাকলেন। আমিও ভাবছি, যা কিছু ঘটেছে তা হয়তো এই বাড়ির জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার স্বামী, যাকে আমি একসময় প্রাণভরে ভালোবেসেছি, এখন যেন এক ভিন্ন মানুষ। বিদেশ থেকে ফিরে আসার পর থেকেই তার ব্যবহার খুব কঠিন হয়ে গেছে। তার চোখে আমার প্রতি বিশ্বাস ছিল, তবে কোথায় যেন একটা চাপা রাগ অনুভব করতে পারছিলাম। এক অদ্ভুত নীরবতা দিয়ে সে সবকিছু পর্যবেক্ষণ করছিল, আর আমাকে সেই নীরবতা যেন গিলে খাচ্ছিল। একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে আছে, তখন হঠাৎ ঘরের জানালার কাছে কিছু একটা আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হলো কেউ যেন বাইরে থেকে আমাকে দেখছে। প্রথমে ভয় পেলেও সাহস করে উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম। কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না। তবে মনে হলো কেউ যেন লুকিয়ে আমাকে নজর রাখছে। বাইরে সেদিন খুব অন্ধকার ছিল। হঠাৎ বাতাসে কিসের যেন এক অদ্ভুত গন্ধ এল। অদ্ভুত এই পরিবেশে মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। তখনই মনে হলো হয়তো রাসেল পুলিশি হেফাজত থেকে বেরিয়ে এসেছে আর সে আমাদের বাড়ির আশেপাশেই রয়েছে। এক অজানা ভয়ের অনুভূতি মনের মধ্যে দানা বাঁধতে লাগল। এদিকে আমার শ্বশুরের অবস্থা আরও খারাপ হতে লাগল। শারীরিক দুর্বলতা তাকে কাবু করে ফেলেছে এবং তিনি প্রায়ই রাসেলকে খুঁজছেন, তার জন্য অপেক্ষা করছেন। তার ধারণা রাসেল নির্দোষ, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আমি চেষ্টা করছিলাম তাকে কিছু বোঝাতে, কিন্তু শ্বশুর আমাকে শুনতে চাইছিলেন না। আমার স্বামীকে নিয়ে এই পরিস্থিতিতে এক প্রকার অস্বস্তি অনুভব করছিলাম। সে যেন কিছু বলতে চাইছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলছে না। একদিন সে আমাকে একান্তে ডেকে বলল, তুমি কি ঠিকঠাক আছো?
তোমার মনের মধ্যে যদি কোনো কথা থাকে আমাকে খুলে বলো। এই কথায় আমি একদিকে স্বস্তি পেলাম, আবার তার অদ্ভুত চোখের দৃষ্টিতে একটা চাপা উত্তেজনা দেখতে পেলাম। মনের মধ্যে একটা সংশয় জাগল। ভাবলাম, সত্যিই কি সে আমার পাশে আছে, নাকি তার মনের গভীরে অন্য কিছু চলছে। আমাদের সম্পর্কের ভিত কোথায় যেন নড়বড়ে হয়ে উঠছে, এ বিষয়ে সন্দেহ করেও ভয় পাচ্ছিলাম। এরপরের দিনগুলোতে আমি অনুভব করলাম যেন কেউ আমার পিছু নিচ্ছে। অন্ধকারে সেই চোখ, সেই অনিশ্চিত ছায়া যেন আমার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। বাড়ির প্রতিটি কোণে সেই নির্জন ভয় আমাকে গ্রাস করে চলেছে। আমার মনে হচ্ছে রাসেল হয়তো কোনো না কোনোভাবে ফিরে আসবে, আর এই সংসারের ভিত কাঁপিয়ে দেবে। রাসেল চলে যাওয়ার পর থেকেও বাড়ির চারপাশে যেন এক অস্বস্তিকর পরিবেশ জমে উঠেছে। সন্ধ্যা নামলেই বাড়ির প্রত্যেকটি কোণ আমাকে ভয় দেখায়। আমার মনে হয় যেন কেউ আমায় পেছন থেকে অনুসরণ করছে। এমনকি আমার ঘরের অন্ধকারেও এক অদৃশ্য ছায়া যেন আমাকে লক্ষ্য করছে। আমার স্বামীও পরিবর্তন হতে শুরু করেছে। তার চোখে সেই আগের স্নেহ নেই, বদলে এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টি যেন আমাকে ক্ষতবিক্ষত করছে। রাসেলকে নিয়ে আসা ও নিয়ে যাওয়া, আমার প্রতি সন্দেহ, এই সব কিছু যেন তাকে এক অজানা ক্রোধে ঠেলে দিয়েছে। আমরা একসঙ্গে আছি, অথচ এক অদৃশ্য দেয়াল যেন আমাদের আলাদা করে রেখেছে। এমন সময়ে এক রাতের ঘটনার কথা আমি আজও ভুলতে পারি না। গভীর রাতে হঠাৎ ঘরের জানালা খোলা পাওয়া গেল। আমি ভেবেছিলাম হয়তো বাতাসে খুলে গেছে, কিন্তু ঠিক সেই সময়ে আমার মনে হল জানালার পাশে দাঁড়িয়ে কেউ আমাকে দেখছিল। আমি সাহস করে বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই। অথচ এক মুহূর্তের জন্য মনে হল রাসেলই আমাকে দেখে চলে গেছে। আমি দ্রুত জানালা বন্ধ করলাম, তবে মন থেকে সেই দৃষ্টি আমাকে আর দূরে সরাতে পারছিলাম না। এরপরের দিনগুলো যেন আমার জন্য বিভীষিকাময় হয়ে উঠল। একদিকে শ্বশুরের অসুস্থতা, অন্যদিকে স্বামীর নীরব সন্দেহ, আর অদ্ভুত সেই নজর রাখা, সবকিছু মিলিয়ে যেন আমার জীবন অন্ধকারে ঢেকে যাচ্ছে। আমার শ্বশুর প্রায়ই রাসেলের নাম ধরে ডাকেন, আর বারবার বলেন রাসেল নির্দোষ। আমি তাকে বোঝানোর চেষ্টা করলেও তার মনকে শান্ত করতে পারিনি। একদিন গভীর রাতে আবার সেই পরিচিত আওয়াজ শুনলাম। এবার আর ভয়কে পাত্তা না দিয়ে সাহস করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাড়ির উঠোনের দিকে তাকিয়ে দেখি রাসেলের মতো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। দুরু দুরু বুকে এগিয়ে গেলাম, কিন্তু কাছে আসার আগেই সেই ছায়া মিলিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম হয়তো এটা আমার মনের ভুল, রাসেলের প্রভাব আমার মনের ভেতর গেঁথে বসেছে। কিন্তু তারপরও কেন যেন বারবার আমার মনে হচ্ছে যে রাসেল আমাদের সবার মধ্যেই কোথাও রয়ে গেছে। হয়তো তার আত্মা আমাদের সংসারে এক অদৃশ্য রূপে ঘুরে বেড়াচ্ছে। আমার ভেতর একরকম ভীতি জন্ম নিচ্ছে। আমার স্বামীও যেন এই বিষয়টি বুঝতে পারছে, তবে সে মুখ ফুটে কিছু বলছে না। এক অজানা অপরাধবোধ হয়তো আমাদের দুজনকেই গ্রাস করছে। এরপরের দিনগুলোতে আমি বেশ কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে লাগলাম। বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিজের অবস্থান থেকে সরে যাচ্ছে, রাতে বারবার দরজা জানালার খোলা পাওয়া যাচ্ছে। প্রথমে আমি এটিকে সাধারণ ভুল ভেবে গুরুত্ব দিইনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এ ব্যাপারগুলো ততটা সাধারণ নয়। একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, আমি হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। মনে হলো বাড়ির একেবারে ভেতরে কেউ ঢুকেছে। আমি স্বামীর পাশে থেকে উঠে সেই শব্দ অনুসরণ করতে শুরু করলাম। আমাদের বাড়ির পুরনো উঠোনে গিয়ে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে। কাছে যেতেই দেখলাম সেটা রাসেল। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছে। সে যেন আমার দিকে তাকিয়ে বলছে, আমাকে কেন পুলিশে দিলি? আমি তো শুধু তোকে ভালোবাসতে চেয়েছিলাম। ভয়ে আমার শরীর কাঁপতে লাগল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। এক মুহূর্তের জন্য সবকিছু অন্ধকার হয়ে গেল, আর যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি বিছানায় পড়ে আছি। স্বামী আমার পাশে বসে আমার মাথায় জল দিচ্ছে। কিন্তু তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল, যেন সে কিছুই বুঝে উঠতে পারছে না। বাকি রাত আমি আর চোখের পাতা এক করতে পারিনি। সেই দৃষ্টি, সেই হাসি বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। রাসেলের সেই দৃষ্টি যেন আমায় শেষ করে দিচ্ছে। এখন আমি বুঝতে পারছি রাসেল শুধু চলে যায়নি, সে যেন আমাদের সাথে থেকে গেছে, আমাদের মধ্যেই এক অদৃশ্য উপস্থিতি হয়ে। আমার মনে হতে লাগল রাসেল হয়তো সত্যিই আমাদের বাড়ি থেকে চলে যায়নি, সে যেন এক অদৃশ্য ছায়া হয়ে রয়ে গেছে আমাদের চারপাশে। প্রতিদিনই তার উপস্থিতির ভয় যেন আমাকে কুরে কুরে খাচ্ছে। এদিকে আমার স্বামীর সাথে সম্পর্কও জটিল হয়ে উঠেছে। তার মধ্যে একটা চাপা রাগ, সন্দেহ আর হতাশা কাজ করছে, যা আমাকে আরও অস্থির করে তুলছে। একদিন রাতে সে আমাকে বলে, তুমি তো বলেছিলে রাসেল তোমাকে বিরক্ত করত, অথচ কেন জানি না আমার মনে হয়
তুমি আসলে পুরো সত্যটা আমাকে বলনি গিয়ে। আমি হতবাক হয়ে গেলাম তার কথায়। এতদিন ধরে এই চাপা অভিমানের বোঝা নিয়ে সে যে আমার সামনে এসব বলবে তা ভাবতেই পারিনি। কিন্তু আমার মনের একান্ত সত্যটা জানানো সহজ ছিল না। আমার ভেতরকার আতঙ্ক, ভয় আর সেই রাতের ঘটনার দুঃসহ স্মৃতিগুলো তাকে বোঝানোও কষ্টসাধ্য। এরই মধ্যে এক রাতে আমি হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে ঘুম ভাঙল। যেন বাড়ির পুরনো দালানের পাশ থেকে কেউ আমাকে ডাকছে। সেই নিস্তব্ধ রাতের নিস্তব্ধতায় সেই মৃদু কণ্ঠস্বর আমার নাম ধরে ডেকেই চলেছে। ভয় পেলেও সাহস করে উঠে দাঁড়ালাম আর ধীরে ধীরে সেই আওয়াজের দিকে এগোলাম। পুরনো দালানের সামনে গিয়ে দেখি একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার অন্ধকারে ঢাকা মুখের দিকে তাকাতেই বুঝতে পারলাম সে রাসেল। মুহূর্তেই আমার শরীর অবশ হয়ে গেল। রাসেল আমার দিকে এগিয়ে আসছে আর তার চোখে সেই চিরচেনা তৃষ্ণা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সে আমার দিকে হাত বাড়াল, আর সেই মুহূর্তে সবকিছু যেন অন্ধকারে ঢেকে গেল। আমি যেন সেই অন্ধকারেই আটকে গিয়েছিলাম। জ্ঞান ফিরতে দেখি আমি আবার বিছানায় পড়ে আছি। পাশে আমার স্বামী। তার চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তুমি কি ঠিক আছো? সে জানতে চাইল। আমি বোঝাতে পারলাম না আমার মনের গভীরে জন্ম নেওয়া সেই আতঙ্ক। সে আমাকে আশ্বস্ত করার চেষ্টা করল, কিন্তু তার দৃষ্টিতে যেন সেই চাপা সন্দেহ আর অশান্তি ফুটে উঠছিল। পরের কয়েকটা দিন আমি বাড়ির কোনো এক কোণে রাসেলের সেই ছায়া দেখতে পেলাম। কখনো সে আমার দিকে তাকিয়ে হাসছে, কখনো হাত বাড়িয়ে দিচ্ছে। আমি পাগলের মতো সব জানালা দরজা বন্ধ করে রাখি, কিন্তু কোনো লাভ হয় না। প্রতিটি রাতেই সে যেন আমাকে দেখতে আসে আর আমার মনের শান্তি কেড়ে নেয়। শ্বশুরের অবস্থাও খারাপ হতে লাগল। তিনি প্রায় বলেন, রাসেল আমাকে ডাকছে। সে ফিরে আসবে কি? তার চোখে একরকম অস্থিরতা। মনে হল রাসেল হয়তো সত্যিই আমাদের সবার জন্য এক অভিশাপ হয়ে ফিরে এসেছে। এরই মাঝে একদিন আমার স্বামী আমাকে জানালেন, তিনি একটি মন্দিরের পুরোহিতের সাথে কথা বলবেন। তার ধারণা বাড়িতে কোনো অশুভ আত্মা আছে যা আমাদের শান্তি কেড়ে নিয়েছে। যদিও আমি পুরো বিষয়টি অবিশ্বাস করছিলাম, কিন্তু রাসেলের অদৃশ্য উপস্থিতি আমার মনে গভীর প্রভাব ফেলছিল। পুরোহিত চলে যাওয়ার পর কয়েকটা দিন যেন একটু স্বাভাবিক হয়ে এল, কিন্তু মনের গভীরে সেই অস্বস্তি থেকে গেল। মনে হল কিছু একটা আমার পেছনে লেগে আছে, আমার থেকে কোনোভাবেই মুক্তি পেতে চায় না। এক রাতে আমার ঘুম ভাঙল, দেখি দরজার কাছে ছায়ামূর্তি। রাসেল দাঁড়িয়ে আছে, আবারও সেই অশুভ হাসি মুখে। সে আমার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুই ভেবেছিলি আমাকে সরিয়ে দিবি? আমি তোকে ছাড়ব না। সে ধীরে ধীরে আমার ঘরের দিকে এগিয়ে এলো, আর ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি দৌড়ে দরজা খুলে বাইরে চলে এলাম, কিন্তু সেই ছায়া আমাকে অনুসরণ করতেই থাকল। আমার স্বামীকে বললাম, রাসেল ফিরে এসেছে। আমি ওকে দেখতে পাচ্ছি, সে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমার স্বামী প্রথমে আমার কথা বিশ্বাস করতে চাইছিল না। সে বলল, তুমি হয়তো এটা তোমার মনের ভুল ভাবছ। রাসেল তো চলে গেছে। কিন্তু আমার ভয় আর আতঙ্ক দেখে অবশেষে সে আবারও পুরোহিতের কাছে যেতে রাজি হল। পুরোহিত এবার আরও গভীর মন্ত্রপাঠের আয়োজন করলেন। পুরো বাড়িতে গঙ্গাজল ছিটানো হল, আরও কিছু বিশেষ মন্ত্রোচ্চারণ করা হল, যা রাসেলের আত্মাকে শান্তি দিতে পারে বলে পুরোহিত জানালেন। তিনি বললেন, এই আত্মা খুব অতৃপ্ত। তাকে কিছুতেই তার ইচ্ছেমত সুখ দেওয়া হয়নি, আর সেই কারণেই সে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারছে না। তোমাদের মন থেকে অপরাধবোধ মুছে ফেলতে হবে, আর তার জন্য কিছু পুণ্যকর্ম করতে হবে। আমার শ্বশুরের তখনকার অবস্থা আরও খারাপ। তিনি রাসেলের জন্য বারবার কান্না করতেন আর বলতেন, আমার জন্যই রাসেলকে যেতে হল। সে আমার খেয়াল রেখেছে, অথচ আমি তাকে সুখী করতে পারিনি। আমি বুঝতে পারলাম, শুধু আমি নই, রাসেল আমাদের পুরো পরিবারকেই গ্রাস করছে। পুরোহিত বললেন, তোমাদের সকলে মিলে রাসেলের জন্য কিছু দান করা উচিত, আর মন্দিরে তার আত্মার শান্তি কামনা করা উচিত। পুরোহিতের কথামতো আমরা রাসেলের আত্মার শান্তির জন্য মন্দিরে পুজোর আয়োজন করলাম, তার নামে দান করলাম। প্রথমে মনে হচ্ছিল হয়তো এতেই রাসেল আমাদের ক্ষমা করে দেবে আর আমরা মুক্তি পাব। কিন্তু না, পুজোর পরের রাতেই ভয়াবহ কিছু ঘটল। গভীর রাতে আমি হঠাৎ ঘরের ভেতর আগুনের গন্ধ পেলাম। দরজা খুলে দেখি শ্বশুরের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। চিৎকার করে সবাইকে ডেকে তুললাম। শ্বশুরের ঘরে গিয়ে দেখি বিছানায় শুয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর মুখে রাসেলের নাম নিয়ে ফিসফিস করছেন। তার মুখের এক কোণে যেন একরকম শান্তি খুঁজে পেলাম, কিন্তু তার সাথে এক ধরনের ভয়ও দেখলাম। শ্বশুরের ঘরে সেই রাতে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তার ঘরের মাটিতে আগুনের দাগ পাওয়া গেল, যেন কেউ সেই ঘরে আগুন জ্বালাতে চেয়েছিল।
স্বামী এবং আমি অবাক হয়ে গেলাম, এই অদ্ভুত ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। এরপর থেকে আমাদের পুরো পরিবারেই একরকম